দেখো, আজকে ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব। বোর্ডটাকে যতটা পেরেছি ক্লোজ করার চেষ্টা করেছি, কিন্তু আমি যখন সামনে গিয়ে বোঝাবো তখন আবার ক্যামেরাটাকে ব্যাক করে নিয়ে আসতে হবে। ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণে দেখো, দুটো পার্ট করা হয়েছে, ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুসারে, সেটাকে রেড কালার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে ঠিক তারপরের বক্সটাতে লেখা আছে স্থান অনুসারে। তো উচ্চারণ প্রকৃতি অনুসারের ক্ষেত্রে দুটো পার্ট করা হয়েছে। একটা হচ্ছে ওপরে স্পর্শ বা পৃষ্ঠধ্বনি, আর সেকেন্ড পার্টটাতে প্রকৃতি অনুসারে অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। যদিও ডক্টর রামেশ্বর শ এই অল্পপ্রাণ মহাপ্রাণ এগুলোকেও উচ্চারণ প্রকৃতি অনুসারে সাজানোর কথা বলেছেন। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এছাড়া উচ্চারণ প্রকৃতি অনুসারে কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িৎ ধ্বনি ইত্যাদি পার্টগুলোকেও বলা হয় অর্ধস্বর সহ। বাই সেগুলো বোঝাবার সময় বোঝাবো। এই বক্সটাকে যদি তোমরা করার চেষ্টা করো, তাহলে উচ্চারণ প্রকৃতি অনুসারে স্থান অনুসারে বাদ দিলে তারপরের যে বক্সটা হচ্ছে, দেখো সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 8টা বক্স তৈরি করা হচ্ছে। 8টা বক্স তৈরি করা হচ্ছে। নিচে দেখি কথা আছে। নিচে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে নিচেও 7টি করা হয়েছে। কণ্ঠধ্বনির ক্ষেত্রে বক্স হচ্ছে দেখো 8টি। জিহ্বা মূলীয় বা তালব্য ধ্বনির ক্ষেত্রে বক্স হচ্ছে কত? 8টি। মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ধ্বনির ক্ষেত্রে বক্স 8টি। মূর্ধন্য ও দন্তমূলীয়র ক্ষেত্রেও 8টি। দন্তমূলীয়র ক্ষেত্রে 8টি। দন্তধ্বনির ক্ষেত্রে 8টি। ওষ্ঠর ক্ষেত্রে 8টি। তাহলে এইভাবে বক্সটা যদি করে নাও, তাহলে ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণের বক্সের কাঠামো অনুসারে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। অনেকই সুবিধা হবে আমার মনে হয়। এমনি তোমরা জানোই যে আমরা মনোভাব প্রকাশ করার জন্য কথা বলি। এখন মনোভাব প্রকাশের বক্তব্য পূর্ণরূপে প্রকাশিত হয় বাক্যে। বাক্যকে বিশ্লেষণ করলে তার মূলে পায় কতগুলি পদ, অর্থাৎ কতগুলি পদ মিলিতভাবে এক একটি বাক্য গঠন করে। বাক্য রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, এই যে পদগুলো মিলিতভাবে বাক্য গঠন করে। পদের বিশ্লেষণে পাওয়া যায় কি? পাওয়া যায় শব্দ এবং বিভক্তি। এদের মূলে আছে বিভিন্ন ধ্বনি। অর্থাৎ আমরা মনোভাব প্রকাশের উদ্দেশ্যে যে কোনো ভাষায় ব্যবহার করি না কেন, তাদের একেবারে মূলে রয়েছে বিভিন্ন ধ্বনি। এই ধ্বনির দুটো শ্রেণী, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এখানে আমরা স্বরধ্বনির পার্টটাকে রাখিনি। আমরা স্বরধ্বনির বর্গীকরণ আগের দিন বলে দিয়েছি ক্লাসে। আজকে শুধু ব্যঞ্জনধ্বনি। যে কোনো ধ্বনি উচ্চারিত হয় যেসব যন্ত্রের সাহায্যে, তাদের বলা হয় বাকযন্ত্র। এর আগের দিন বোর্ডে সেই ছবিটা আমি বাকযন্ত্রের পার্ট কী কী পার্ট রয়েছে সেই ছবিগুলো আমি এঁকেছিলাম। স্বরযন্ত্র, স্বরতন্ত্রী, কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, এছাড়া নাসিকা, দন্ত, তালু, এইগুলো সাধারণত উচ্চারকের কাজ করে। এগুলোই হচ্ছে বাকযন্ত্রের এক একটা পার্ট। তো নিঃশ্বাস বায়ু ফুসফুস থেকে নির্গত হয়ে বেরিয়ে শ্বাসনালীর ভেতর দিয়ে বেরিয়ে আসবার সময় প্রথম বাধার সম্মুখীন হতে পারে স্বরযন্ত্রে। শ্বাসনালীর স্ফীত এবং উদ্গত যে অংশ, তাকে বলা হয় কি? কণ্ঠমণি। ওটা আসলে স্বরযন্ত্র। এখানে আছে একজোড়া কণ্ঠতন্ত্রী, স্বরতন্ত্রী বা ঘোষতন্ত্রী। ঘোষ মানে হচ্ছে আওয়াজ, ভয়েস, ঘোষ। স্বরতন্ত্রীতে আছে দুটো পাতলা অথচ মজবুত স্থিতিস্থাপক ঝিল্লি, যার সামনের দিকে বাক্সের ডালার মতন জোড়া লাগানো আর পিছন দিকটা খোলা। নিঃশ্বাস বায়ু বেরিয়ে আসবার সময় মুখটা সবসময় খোলা থাকায় তা বিনা বাধায় বাইরে আসতে পারে।
কিন্তু কোনো ধ্বনি উচ্চারণের চেষ্টা হলেই ঝিল্লির বন্ধ মুখ দুটো বায়ু নির্গমনের পথ করে নিতে হয়, আর তখনই বায়ুর সংঘর্ষে তন্ত্রীতে দেখা দেয় কম্পন। কম্পন তরঙ্গের মাপেই সৃষ্টি হয় বিভিন্ন ধ্বনি। শ্বাসনালীর পিছনে আছে খাদ্যনালী বা গল, আর দুটো নালীরই আচ্ছাদনে কাজ করে একখণ্ড মাংসপিণ্ড, এর নাম হচ্ছে কি আলজিহ্বা। ধ্বনি উচ্চারণের সময় অর্থাৎ স্বরতন্ত্রীতে কম্পন জাগিয়ে নিঃশ্বাস বায়ু বেরিয়ে আসবার সময় দুটি পথ পায়, একটা হচ্ছে মুখ বিবর আর অন্যটা হচ্ছে নাসিকা বিবর। তো মুখ বিবরে আছে বাকযন্ত্রের সর্বাধিক সক্রিয় যে উচ্চারক, সেটা হচ্ছে জিহ্বা, কণ্ঠনালী, তালু, দন্ত, ওষ্ঠ ইত্যাদি ইত্যাদি। ধ্বনির উচ্চারণকালে এদের কোনো একটি বা একাধিক অঙ্গের এবং নাসিকা বিবরের সহায়তা আবশ্যক। এই অঙ্গের সহায়তা ছাড়া কোনো ধ্বনি উচ্চারিত হয় না ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে, এবং যা এদের সাহায্য ছাড়া উচ্চারিত হয় সেই অনুসারে আবার তার নামকরণ করা হয় স্বরধ্বনির ক্ষেত্রে। এবারে আমি ধীরে ধীরে ক্যামেরাটাকে একটু ব্যাক করার চেষ্টা করি, কারণ আমাকে ওখানে পৌঁছতে হবে কথা বলার জন্য, বোঝাবার জন্য। এবার হয়তো বোর্ডটা ফেড হবে, পরে তোমাদের আবার ছবি তুলে আমি পাঠিয়ে দেব। ওকে, দেখো আমরা তো নিচু ক্লাসে প্রত্যেকেই পড়ে এসেছি যে স্বরধ্বনির সহায়তা ব্যতীত ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় না। অর্থাৎ আমি একটা যদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি ক, এই ক এর সাথে প্লাস অ যুক্ত হচ্ছে, এখন ক হলন্ত প্লাস অ এইরকম করেও বলা যেতে পারে, তার মানে স্বরধ্বনির সহায়তা ব্যতীত উচ্চারিত হয় না। এখন তোমাদের একটু অন্যভাবেও জানতে হবে, একটু গভীরভাবে জানতে হবে। সেটা কি বলছি, সেটা হচ্ছে বাকযন্ত্রের আমি পার্টগুলোর নাম আগে বলে দিয়েছি। তো সেখানে আমাদের বক্তব্য হচ্ছে ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণীকরণ করা হচ্ছে সেটা বিশেষভাবে, একটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুসারে, একটা স্থান অনুসারে। ফুসফুস থেকে বায়ু যখন বেরোয়, নিঃশ্বাস, বায়ু যখন বেরোয়, আমরা যখন নিঃশ্বাসটা ছাড়ি আর কি, তখন মুখ বিবর, মুখের হাঁয়ের মধ্যে কোনো না কোনো জায়গায় বাধা পায়। যে যে জায়গায় বাধা পায়, ধরো ওষ্ঠ, ঠোঁট, ধরো দন্ত বা দাঁত, ধরো তালু, তালু হচ্ছে মুখের ভেতরের হাঁয়ের বড় যে ভেতরের অংশটা, সেই তালু, তারও বিভিন্ন পার্ট আছে, সেই তালু বা কণ্ঠ, এই জায়গাগুলোতে যদি বাধা পায়, তখন আমরা দেখি যে স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ করা হচ্ছে। তাহলে প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ কি? প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ হচ্ছে এই যে স্থানে যে বাধা পাচ্ছে বায়ুটা, সেই বাধাটা কীরকম, কখনো স্বল্প, কখনো বেশি, কখনো দেখা যাচ্ছে দুপাশ দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে নাক দিয়ে বায়ু বেরোচ্ছে ইত্যাদি। এইটাকে বলা হচ্ছে নেচার, এটাকে বলা হচ্ছে প্রকৃতি। তাই ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্থান এবং প্রকৃতি অনুসারে দুটো ভাগে ভাগ, অর্থাৎ বায়ু কতটা সময় নেবে, কতটা কম সময় নেবে, বায়ু কোন পাশ দিয়ে বেরোবে, দুপাশ দিয়ে না সামনে দিয়ে না নাসিকা বিবর দিয়ে, এটার উপর ডিপেন্ড করে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি ব্যঞ্জনধ্বনির প্রকৃতি অনুসারে। আর ব্যঞ্জনধ্বনির স্থান অনুসারে যখন আমরা বলছি, তখন আমরা বলছি যে বায়ু বেরোবার সময় যখন আমরা দেখতে পাবো ওষ্ঠ, দন্ত, জিহ্বা, আমাদের ওপরের যে অংশটা, অর্থাৎ আমাদের ওপরের অংশটা হচ্ছে যে দাঁত রয়েছে, আমাদের ওপরের অংশটা হচ্ছে দাঁতের যে শেকড়ের পার্টগুলো রয়েছে, সেটাকে আমরা মূর্ধা বলতে পারি, সেই অংশটা। ঠিক তার উপরের অংশটা, এই দিকে যদি দাঁতের পার্টটা আসে, তার ঠিক ওপরে এই জায়গাটায় যদি দাঁতের পার্টটা আসে, এই জায়গাটা যদি দাঁতের শেকড় হয়, ঠিক তার উপরের অংশটা, এইটাকে আমরা মূর্ধা বলে থাকি। এই জায়গাটাকে আমরা শক্ত তালু বলে থাকি, আর এই জায়গাটা হচ্ছে আমরা নরম তালু বলে থাকি। অর্থাৎ বিভিন্নভাবে সে বাধাপ্রাপ্ত হয়। তোমরা নিচু ক্লাসে পড়েছো, আবার একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ কি? এমনি রিসাইট করার সময়, আবৃত্তি করার সময় আমরা বলি যে এটা কতগুলো উচ্চারণের প্রণালীর ক্ষেত্রে, যেমন ক, চ, ট, ত, প, সেখানে আমরা বলি যে ক, খ, গ, ঘ, ম, ওকে, ক, ছ, ট, ত, প, চ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, উচ্চারণের সময় কিন্তু ন উচ্চারণ করছি, ন,
মূর্ধন্য আলাদা করে উচ্চারণ করছি না। ওকে, নেক্সট হচ্ছে ক চ ট ত, এই যে ত থ দ ধ ন, নটাকে এই জায়গাটায় রেখেছি, কেন রেখেছি পরে বলবো। এবং প ফ ব ভ ম। আমাদের বক্তব্য হচ্ছে ক চ ট ত এবং প, এই যে 5 × 5 25টা, এই 25টা যখন ধ্বনি আমরা দেখেছি উচ্চারণ করার সময় কোনো না কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়। এবং এই বাধাপ্রাপ্ত হয় এর জন্য তো বই পড়তে হবে তা না, তুমি নিজেই প্র্যাকটিস করে দেখবে আছে যে কোথায় বাধাপ্রাপ্ত হয় দেখি, তাহলে তো আমি আইডেন্টিফাই করতে পারবো কোথায় বাধাপ্রাপ্ত হয়। আমি প্রথমে আসব নিচ থেকে বা ওপর থেকে বা মাঝখান থেকে। ধরো প ফ ব ভ ম, তুমি যখন উচ্চারণ করছো প ফ, দেখবে ওপরের ঠোঁট নিচের ঠোঁট দুজনকে স্পর্শ করছে, প ফ। এই দুটো উচ্চারণ না করে উচ্চারণ করার চেষ্টা করে দেখো বাড়িতে কেমন লাগে। তার মানে আমরা বলবো যে ওপরের ঠোঁট নিচের ঠোঁটকে স্পর্শ করে যখন ভালোভাবে বলতে পারো যে ওষ্ঠ ওপর এবং নিচের, ওপরটাকে অধর বলা যায়, নিচেরটাকে ওষ্ঠ বলা যায়, হোয়াট এভার, যা খুশি মনে হয় তাই বলতে পারো। পরস্পরকে স্পর্শ করে যখন আমরা, তার আগে বলে দিতে পারো যে ফুসফুস বায়ু থেকে নির্গত যে বায়ু, সেই বায়ু যখন দুটি ওষ্ঠ পরস্পরকে স্পর্শ করে উচ্চারিত হয় যে ধ্বনি, তাকে বলা হয় ওষ্ঠধ্বনি। তার দৃষ্টান্ত হচ্ছে প ফ ব ভ ম, এইভাবেও বলতে পারো। ওকে, তাহলে উচ্চারণ আমরা তাই দেখছি। আমি চলে আসছি চ, এর ক্ষেত্রে চলে আসছি। চয়ে বলেছি তালব্য ধ্বনি বা জিহ্বামূলীয়। কেন জিহ্বামূলীয় সেটাও ব্যাখ্যা দেব। দেখো তুমি উচ্চারণ করো চ, ছ, জ, ঝ, চ ছ জ ঝ। তার মানে আমার জিভটা এই ওপরের শক্ত তালুকে স্পর্শ করছে। দেখো চ ছ যখন আমরা বলছি তখন এইটা আমাদের কি হচ্ছে, কোনটা জিভটা ওপরের শক্ত তালুকে স্পর্শ করে যখন উচ্চারিত হচ্ছে তাকেই তালব্য ধ্বনি বা জিহ্বামূলীয় বলা হচ্ছে। অর্থাৎ জিহ্বার মূল যে অংশটা, অর্থাৎ মাঝের যে অংশটা, সেইটা আমরা টাচ করছি শক্ত তালুটাতে, তার জন্য সেটাকে তালব্য ধ্বনি বলছি। তুমি মনে করো না আমি জিহ্বার সামনের আগার অংশ দিয়ে চটা উচ্চারণ করব, ওপরের তালুতে ট হবে না উচ্চারণ। অর্থাৎ জিহ্বা মূলের যে অংশটা মূলীয়, সেই অংশটাই তালুতে উচ্চারণ করতে হবে, তবে সেটা তালব্য ধ্বনি হবে। ওকে, নেক্সট, যখন আমরা ক খ গ ঘ উচ্চারণ করছি, যখন আমরা ক খ গ ঘ উচ্চারণ করছি, সেটাকে দেখবে ক খ গলার ভেতরে, এটাকে কণ্ঠধ্বনি বলা হচ্ছে। গলা দিয়ে অর্থাৎ বাকযন্ত্রে যে কণ্ঠের জায়গাটা রয়েছে, নিঃশ্বাস বায়ু যখন কণ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে সেই ধ্বনি উচ্চারিত হয় তাকে কণ্ঠধ্বনি বলা হয়। তাই ক খ গ ঘ, এবং যখন উচ্চারণটা করছি তখন হাঁটা আমাদের অনেক বড় হচ্ছে, ক খ গ, তাহলে আমাদের শ্বাসবায়ুটা অনেক বেশি হচ্ছে, বেশি পরিমাণে যাচ্ছে। আমরা যখন উচ্চারণ করছি আবার যে ধরো প ফ, তাহলে শ্বাসবায়ু আমাকে বাধা সৃষ্টি করছে, এই দুটো ওষ্ঠের মধ্য দিয়ে বাধা সৃষ্টি করছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যখন এই শ্বাসবায়ুর এই বাধার প্রকৃতি অনুসারে হয় তখন সেটাকে প্রকৃতি, কিন্তু স্থান অনুসারের ক্ষেত্রে আবার আমরা বলবো কোন স্থানটাকে স্পর্শ করছে। ওকে, এইটা হচ্ছে কণ্ঠধ্বনির ক্ষেত্রে। তালব্য ধ্বনি বলেছি মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ধ্বনি। যেমন ধরো মূর্ধা, এই জায়গাটা কোথায়, সেটা হচ্ছে যে একদম শক্ত তালু, মানে দাঁতের শেকড়টা যেখানে ঢুকে গেছে সেইটার পরের অংশটাকে বলা হচ্ছে মূর্ধা। যেমন আমরা ট ঠ ড ঢ, এটা ঢ ন মূর্ধন্য উচ্চারণ যখন করছি সেইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে মূর্ধাতে এটা জিহ্বাটা টাচ করছে, কিন্তু না, আমরা দেখেছি যে বাংলা ধ্বনিতে মূর্ধা টাচ করে ধ্বনি উচ্চারিত হওয়ার দৃষ্টান্ত কম, মানে দৃষ্টান্ত নেই বললেই আরও ভালো হয়। সংস্কৃত শব্দের ক্ষেত্রে কিন্তু রয়েছে, তার জন্য এটাকে বলা হয় অনেক সময় প্রতিবেষ্টিত ধ্বনি। আচ্ছা তুমি নিজেই উচ্চারণ করো না,
ট, এই যে ট উচ্চারণ করছো, তাহলে দেখবে যে জিহ্বার প্রান্ত মূর্ধা, যেখানে জিহ্বার শিকড়টা থাকে ঠিক তার পরে অংশটা ট, এই যে শক্ত একটা তালু আছে, সেই ট, ঠ, ড, ঢ মধ্যাহ্ন। আমাদের বক্তব্য হচ্ছে যে প্রতিবেষ্টিত ধ্বনি বলবো একে। কেন প্রতিবেষ্টিত বলবো? কারণ ট জিভটাকে ওপরে উল্টে তার সামনের অগ্রভাগ সেই তালুতে যখন, শক্ত তালুতে যখন স্পর্শ করছে, প্রতিবেষ্টিত হয়ে জিহ্বা প্রতিবেষ্টিত হয়ে শক্ত তালুকে যখন স্পর্শ করছে, তখন ট, ঠ, ড, ঢ এইটা আমরা উচ্চারণ করতে পারছি। তার জন্য এটাকে প্রতিবেষ্টিত ধ্বনি বলা হয়। মূর্ধন্য বা দন্তমূলী, মূর্ধন্য আচ্ছা আমি বর্গ অনুসারে বলছি, সেই বর্গর পার্টের ক্ষেত্রে চলে আসি। দন্তধ্বনি মানে দাঁতে বাধাপ্রাপ্ত পাচ্ছে, তাহলে দন্তধ্বনি আগেই আমি উচ্চারণ করি। দৃষ্টান্ত আছে ত, থ, র। ত তার মানে জীব দাঁতের পশ্চাতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ জিহ্বা যখন দাঁতের পশ্চাৎ স্পর্শ করে উচ্চারিত হয়, তার জন্য তো এগুলোকে স্পর্শ বা স্পৃষ্টধ্বনি বলা হচ্ছে। স্পৃষ্ট কেন নাম বলা হচ্ছে সেটা পরে আসছি, স্পর্শধ্বনি বলা হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দন্তধ্বনির ক্ষেত্রে জীব যখন দাঁতের পশ্চাতে স্পর্শ করে উচ্চারিত হয়, সেগুলোকে আমরা দন্তধ্বনি বলি। যেমন ত, থ, দ, ধ, নটা আমি অন্য জায়গাতে রেখেছি। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ওষ্ঠ, এই যে ওষ্ঠ, এই যে দন্তধ্বনি, এই যে প্রতিবেষ্টিত বা মূর্ধন্য বলা হয়েছে, এই যে জিহ্বামূলীয় বা তালব্য ধ্বনি, এবং এই যে কণ্ঠধ্বনি, এই 25টা নসহ এই 25টা ধ্বনিকে স্পর্শবর্ণ বলা হয়। কেননা এগুলো হয় কণ্ঠ, হয় তালু, অথবা মূর্ধা বা দন্তমূলীয় বা দন্তধ্বনি বা ওষ্ঠকে স্পর্শ করে উচ্চারিত হয়। এটাকে স্পৃষ্টও বলা হয়। কেন স্পৃষ্ট বলা হয়? এই কারণে, কারণ আমি যখন চ, ছ, জ একটা, তখন আমরা দেখতে পাবো যে এটা স্পৃষ্টের সাথে একটা পার্ট রয়েছে, সেই পার্টটা আমরা দেখতে পাচ্ছি একটা যেন কি বলবো তোমাকে, এই যে পাশাপাশিভাবে জীব যখন স্পর্শ করছে ওষ্ঠকে, পাশাপাশিভাবে জীব যখন স্পর্শ করছে তালুকে, তখন আমরা দেখতে পাচ্ছি যখন শ্বাসবায়ুটা যাচ্ছে ফুসফুস থেকে, তখন সেই পৃষ্ঠ দেশগুলো সহায়তা করছে। কারণ আমরা জানি ওপরের যে জায়গাটা রয়েছে, ওপরের মানে দাঁত, ওষ্ঠ, তালু, এগুলো হচ্ছে উচ্চারক। কি উচ্চারক? ওপরের উচ্চারক আমাদের উচ্চারণের ক্ষেত্রে। আর নিম্নের উচ্চারকের ক্ষেত্রে আলাদা পার্ট রয়েছে, সেটা বুঝতেই পারছো। সেই পার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিম্নের উচ্চারণের ক্ষেত্রে নিচের দাঁত বলো, নিচের পার্টিকুলার ওষ্ঠটা বলো, নিচের জিভ বলো, যেটা হাইলি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে স্পর্শবর্ণের পার্ট। এখানে এই যে নটাকে দন্তমূলীয় ধ্বনি হিসাবে বলা হয়েছে, এছাড়াও র, লটাকেও দন্তমূলীয় ধ্বনি বলা হয়েছে। কেন? আমি যখন ন উচ্চারণ করছি, ন যেটা থাকার কথা দন্তধ্বনিতে, ত, থ, দ, ধ উচ্চারণ করে দেখো, দাঁতের পশ্চাতে টাচ করছে জিভ। ওকে, দন্তমূলীয়তা উচ্চারণ করো, ন দাঁতের পিছনে টাচ করছে না। তাহলে দাঁতের মূলে, অর্থাৎ যেখানে দাঁতের শেকড়টা রয়েছে, যেটা আমরা দেখতে পাই না, মাড়ি দিয়ে ঢাকা থাকে, সেইখানে টাচ করছে। কি টাচ করছে? ন উচ্চারণটা, তাই এটাকে দন্তমূলীয় বলা হচ্ছে। বেশ, র উচ্চারণ করো, ল উচ্চারণ করো, সেটাও দন্তমূলীয়। কারণ সেই জীবটা আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে দাঁতের মূলে, মূল দেশে যেখানে দাঁতের শেকড়টা রয়েছে, সেখানে জিহ্বা টাচ করছে বলে এইটাকেও দন্তমূলীয় ধ্বনি বলা হয়। ওকে, এছাড়া আছে যে তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, হ, এই জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি। এটাকে দেখো খেয়াল করে, ঊষ্মধ্বনি বলা হচ্ছে। কেন ঊষ্মধ্বনি বলা হচ্ছে? ঊষ্মধ্বনি মানে কি? ঊষ্মধ্বনি মানে আমরা উচ্চারণ করি, তালব্য স যখন উচ্চারণ করি তখন আমরা স উচ্চারণ করছি, মূর্ধন্য স্বর ক্ষেত্রে স উচ্চারণ করছি, দন্তের স্বর ক্ষেত্রে স উচ্চারণ করছি। এই যে উচ্চারণ করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিঃশ্বাস বায়ুকে প্রলম্বিত করা হচ্ছে।
অর্থাৎ উষ্ম অবস্থায়, মানে শ্বাসটাকে অনেকক্ষণ আটকে রেখে তারপরে জিনিসগুলো উচ্চারণ করছি। যখন আমরা হ উচ্চারণ করছি, স, জ, স, স উচ্চারণ করছি, সেই পার্টটাকে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের স, এগুলোকে আবার শীষ ধ্বনিও বলা হয়। কারণ এগুলোকে কেন শীষ ধ্বনি বলা হয়, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের শকে? কারণ এগুলো উচ্চারণের সময় একটা শীষ জাতীয় আওয়াজ বেরোয়। যেমন যেমন হচ্ছে যে তুমি তালব্য শ এর যখন উচ্চারণ করছো, ধরা যাক আকাশ, এই যে একটা হিসিং, এই যে একটা শীষের মতন পার্ট, তুমি যখন উচ্চারণ করছো বর্ষা, শীষের পার্ট তুমি যখন উচ্চারণ করছো বাতাস, এই যে একটা করে পার্ট আসছে, এই পার্টটাকে, হিসের পার্টটাকার জন্য এইটাকে শীষ ধ্বনিও বলা হয়। সেটা হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের স, হকে কণ্ঠধ্বনি পার্টের মধ্যে রাখা হয়েছে। হ উচ্চারণ করলে, ক উচ্চারণ করলে, খ উচ্চারণ করলে দেখবে এগুলো কণ্ঠধ্বনির পার্টের মধ্যে পড়ছে। তাহলে উষ্ম ধ্বনি এটাকে বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে, দেখো খেয়াল করে, সেটা হচ্ছে যদি আমরা এবার প্রকৃতি অনুসারের পার্টের ক্ষেত্রে আসি। আমি প্রকৃতি ডক্টর রামেশ্বর সয়ের অনুসারে অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণকেও ধরে নিচ্ছি। এছাড়া আছে অঘোষধ্বনি, ঘোষধ্বনি, এছাড়া আমি বলেছি তারই তর্ধস্বর, কম্পিত, পার্শ্বিক, এক্সেট্রা এক্সেট্রা। একটা কথা বলে নেওয়া খুব ভালো, সেটা হচ্ছে যে বোর্ডের একদম সাইডে দেখো অযোগ বাহু বর্ণ বলে অনেশ্বর এবং বিসর্গকে লেখা হয়েছে। অযোগ বাহু বর্ণ, অযোগ মানে কারোর সাথে যোগ নেই। কার সাথে যোগ নেই? না স্বরধ্বনির সাথে যোগ আছে, না ব্যঞ্জনধ্বনির সাথে যোগ আছে। এটার মানে কি? আমি যখন মাতো, সংস্কৃত ভাষার শব্দতেই দাঁড়াচ্ছে, বলা হচ্ছে এই যে ময়াকার তয়ে বিসর্গ, দরকার নেই সংস্কৃত শব্দে। যদি বলি যে নিঃশ্বাস, এই যে বিসর্গটা দেওয়া হলো নয় হর্ষির পর, এই যে বিসর্গটা দেওয়া হলো নিঃশ্বাস, এই যে তাহলে বিসর্গটা আমরা স্বরধ্বনিতেও আইডেন্টিফাই করতে পারছি না যে নিজে নিজে উচ্চারিত হচ্ছে, আবার ব্যঞ্জনধ্বনি মানে স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হচ্ছে, দুটো পার্টের মধ্যেই থাকতে পারছি না। তার জন্য অযোগ বাহু বর্ণ কাকে বলা হচ্ছে? যা স্বর এবং ব্যঞ্জন কোনোটার ক্ষেত্রেই যোগ নেই যার, তাকে অযোগ বাহু বর্ণ। যদি লেটার, অর্থাৎ যা আমরা উচ্চারণ করছি তা ধ্বনি, তার লিখিত রূপ হচ্ছে বর্ণ, এখানে অযোগ বাহু বর্ণ বলা হয়েছে। তো সেইখানে বিসর্গ এবং অনেশ্বরকে দেখানো হয়েছে। দেখো চন্দ্রবিন্দু, ধরো চাঁদ, এই যে চয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ, এটা এই যে আমরা চন্দ্রবিন্দুটা ইউজ করছি, এটাকে সানুনাসি। কখন বলা হয়েছে? বলা হচ্ছে স্বরধ্বনি অনুনাসিকতার দ্যোতককে বলা হয় সানুনাসিক। কি বললাম? বললাম যে স্বরধ্বনি কাকে, কে? চন্দ্রবিন্দুকে। স্বরধ্বনির অনুনাসিকতার দ্যোতককে বলা হয় সানুনাসিক। ওকে, আরেকটা পার্ট বলার কথা আছে, যে যেমন নাসিক্য ধ্বনি। তাহলে দেখো এই যে 5টা বর্গ রয়েছে, প্রতিটা বর্গের একদম পঞ্চম বর্গ যদি উচ্চারণ করি, উম, ইয়, মধ্যে ন, ন, এইটার সময় এগুলোকে নাসিক্য ধ্বনি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে নাসিক্য ধ্বনি? এই কারণে বলা হচ্ছে যে শ্বাসবায়ু একটা মুখবিবরের মধ্য দিয়ে বাইরে বেরোয় নিঃশ্বাস, আরেকটা নাসিকা দিয়ে বাইরে বেরোয়। যখন আমরা দেখি যে শ্বাসবায়ু নাসিকা দিয়ে বেরোচ্ছে কোনো ধ্বনি উচ্চারণ করবার সময়, মুখবিবর দিয়ে নয়, যেমন উম, ইয়, ন, দন্তে ন, ম, এইটা নাসিকা দিয়ে যখন বেরোচ্ছে নিঃশ্বাসটা, ফুসফুস থেকে নির্গত হওয়া নিঃশ্বাসটা, এবং তার ফলে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে তাকে নাসিক্য ধ্বনি বলা হয়। পঞ্চম বর্গের, স্পর্শবানের কথা বলছি, পঞ্চম বর্গের পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে শেষ যে বর্গটা, সেই বর্গটা হচ্ছে নাসিক্য ধ্বনি। কোনটা? উম, ইয়, ন, ন, ম। ওকে, তখন শ্বাসবায়ু আমরা দেখতে পাচ্ছি নিঃশ্বাস বায়ু নাক দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে না বেরিয়ে। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে শীষ ধ্বনি হিসাবে বলছিলাম যখন, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের স। আচ্ছা, এদের উচ্চারণ করে দেখি তো এরা কোনো স্থানকে স্পর্শ করছে কিনা।
এ তো শীষ ধ্বনির পার্ট, যে একটা হুইসেলের মতন আওয়াজ হচ্ছে, এ তো হলো। এবার উচ্চারণ করে দেখি যে ঊষ্মধ্বনির কথাও বলা হয়েছে, এবার উচ্চারণ করে দেখি যে এটার স্থান কোথাও টাচ করছে কিনা, জিভ বা কোথাও। দেখি, ধরো তালিবস্য এর উচ্চারণ। তালিবস্যের কোনো কোনো পরেশ মজুমদার তার বইয়ে বলছে আমরা বাংলাতে দুটো শয়ের উচ্চারণ সাধারণত একই করে থাকি, কিন্তু যদি উচ্চারণ স্থান নির্ণয় করতে হয় তাহলে কিন্তু আমরা দেখবো ডিফারেন্ট। অ্যাকচুয়ালি যারা আমি বলছি যে পারফর্মিং আর্টের সাথে যুক্ত, তারা কিন্তু উচ্চারণ স্থান ঠিক ঠিকভাবেই নির্ণয় করার চেষ্টা করে। ধরো আমরা যখন আকাশ বলছি, এই যে তালিবস্যটা যখন বলছি আকাশ, তখন দেখবে জিভটাকে উল্টে আকাশ, তালুতে গিয়ে মারা হচ্ছে আকাশ, জিভটাকে উল্টে তালুতে মারা হচ্ছে, অর্থাৎ তালু স্পর্শ করছে, জিহ্বার তালু স্পর্শ করছে, তাকবে তালবস্যের উচ্চারণ হয়। জীব উল্টে তালু স্পর্শ করে যে শয়ের উচ্চারণ হয় সেটা হচ্ছে তালিবস্য, যেমন আকাশ। ওকে, আবার যদি দন্তেশ্বয়ের উচ্চারণ দেখি বাতাস, তাহলে এই বাতাসের ক্ষেত্রে দেখো বাতাস দন্তেশ্বর, এই যে ছয়ে আমরা তো দেখতে পাচ্ছি দন্ত মূলে উচ্চারণ করছে বাতাস, অর্থাৎ জীবকে দন্তমূল, দন্তমূলের আরেকটা উদাহরণ নয়ের কথা বলেছি, অর্থাৎ দাঁতের শেকড়ে ওখানে, সেখানে দন্তেশ্বরের উচ্চারণটা দেখতে পাচ্ছি, সেখানে তালু স্পর্শের ব্যাপারটা নেই, বলা সেইটা আমরা পার্ট দেখেছি, কেউ কেউ অন্য জিনিসও বলেন। আচ্ছা, তো তালবস্যের উচ্চারণের স্থানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিহ্বা তালু স্পর্শ করছে, দন্তেশ্বয়ের উচ্চারণ স্থানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিহ্বা দন্তমূলের স্পর্শ করছে। এবার মধ্যাহ্ন স ধরা যাক, একটা হচ্ছে বর্ষা। আমার যদি এরকম আসে যে বর্ষা একটা তলোয়ার, আর একটা বর্ষা হচ্ছে ঋতু, দুটোই একই উচ্চারণ আমি ইচ্ছা করে করলাম। আমি যখন হাতের হাতিয়ার হিসেবে বর্ষাকে বলবো, তখন সেই বর্ষাতে তালবস্য আছে এবং তখন জিভটাকে উল্টে তালুতে মারতে হবে, যেমন বর্ষা, বর্ষা। ওকে, বর্ষা, তবে উচ্চারণটা পারফেক্ট হবে। আর যখন আমরা ঋতু অনুসারে বর্ষাকে উচ্চারণ করব, তখন আমরা বলবো বর্ষা, অর্থাৎ জীবের ভেতরের অংশটা হালকা করে তালু মূর্ধাতে টাচ করছে। তার জন্য দেখো মধ্যাহ্নস্বয়ের পার্টটা হচ্ছে মূর্ধা বা প্রতিবেষ্টিতের পার্টের মধ্যে রাখা হয়েছে। তালবস্যা যখন বর্ষা, এই যে জীবটা গিয়ে দেখবে মূর্ধাতে গিয়ে টাচ করছে প্রতিবেষ্টিত হয়ে। তাহলে এই তিনটে স্বরে কোন কোন স্থান টাচ করছে আমি বলেছি, এটা তালুতে, এটা এই মধ্যাহ্নস্বরটা মূর্ধাতে, আর দন্তেশ্বরটা দন্তমূলে উচ্চারণ করছে, সেইটা আমরা দেখলাম। এবারে আসছি যে প্রকৃতি অনুসারে, প্রকৃতির ক্ষেত্রে আমরা বলবো যে অল্পপ্রাণ মহাপ্রাণটা আগে আসি। অল্পপ্রাণ কি, যেখানে শ্বাসবায়ু কম যুক্ত হচ্ছে, আরে শ্বাসই তো জীবনের প্রাণ, তাই নাম দেওয়া হচ্ছে প্রাণ। মহাপ্রাণ কি, যেখানে শ্বাসবায়ু বেশি লাগে আমাদের উচ্চারণ করার সময়। তাহলে এই যে প্রতিটি বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বর্গ, এই যে প্রথম বর্গ অল্পপ্রাণ, দ্বিতীয় বর্গ অল্পপ্রাণ। ওকে, প্রথম বর্গ যখন উচ্চারণ করছি এখানে শ্বাসবায়ু আমার কম লাগছে, দেখি তো উচ্চারণ করে, সেটা হচ্ছে ক, গ, চ, জ, ট, ঢ, এগুলোকে বলা হচ্ছে অল্পপ্রাণ। মহাপ্রাণের ক্ষেত্রে কি, যখন ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু বেশি পরিমাণে লাগে, তখন আমরা দেখতে পাচ্ছি মহাপ্রাণ। যখন আমরা উচ্চারণ করছি খ, তখন আমরা এটাকে কি বলবো, ধরা যাক আইপিটিএ ল্যাঙ্গুয়েজে আমি যদি ক, এটাকে এই কে লিখলাম, আর যদি আমরা খ উচ্চারণ করি তাহলে দাঁড়াচ্ছে কে এইচ, এটা ইন্টারন্যাশনাল ফনেটিক ল্যাঙ্গুয়েজ অনুসারে। তাহলে এই যে এইচ, অর্থাৎ আমার শ্বাসবায়ু বেশি লাগছে, তার সাথে খ অ উচ্চারণটাও এসে পড়ছে প্রলম্বিতভাবে, শ্বাসবায়ু বেশি লাগছে, তখন সেটাকে আমরা মহাপ্রাণ বলি। ওকে, তাহলে অল্পপ্রাণ কাকে বলে, যখন আমরা দেখি যে ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু অল্প পরিমাণে লাগে ধ্বনি উচ্চারণ করার সময়, সেটা হচ্ছে অল্পপ্রাণ, এবং বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ। মহাপ্রাণ কাকে বলে, ফুসফুস থেকে নির্গত বায়ু যখন আমরা দেখি যে বেশি পরিমাণে যে ধ্বনি উচ্চারণ করার সময় লাগে, তা হচ্ছে মহাপ্রাণ। যেমন কি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, যেমন খ, গ, চ, ছ, ঝ, ঠ, ঢ,
থ, ধ, ফ, ভ নিজেরা উচ্চারণ করলেই বুঝতে পারবে যে আমি যখন প উচ্চারণ করছি তাতে কতটা শ্বাসবায়ু লাগছে, আর যখন ফ উচ্চারণ করছি তাতে শ্বাসবায়ু কতটা লাগছে। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণে এই পার্টটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা প্রকৃতি অনুসারেও তোমরা দেখাতে পারো। ওকে, নেক্সট হচ্ছে যে অঘোষধ্বনি এবং ঘোষধ্বনি। ঘোষ, ঘোষ মানে হচ্ছে আমি বলেছি আগে, ঘোষ হচ্ছে আওয়াজ। আমাদের যে স্বরতন্ত্রী রয়েছে, অর্থাৎ ওই যে আগের দিন বোর্ডে যে ছবিটা এঁকেছিলাম, সেই ছবির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্বরযন্ত্রের পার্টটা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ যখন নিঃশ্বাসবায়ু এসে প্রথমে স্বরযন্ত্রীতে কম্পন সৃষ্টি মুখবিবরে বাধাপ্রাপ্ত হয়। তাহলে কি বলছি, নিঃশ্বাস বায়ু এসে যখন প্রথমে মুখবিবরে বাধাপ্রাপ্ত হয় তখন সেটাকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করছি। আর যখন দেখতে পাচ্ছি নিঃশ্বাস বায়ু এসে যখন ষড়যন্ত্রে কম্পন সৃষ্টি করে তারপরে অন্য জায়গায় বাধাপ্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা ঘোষধ্বনি বলছি। তাহলে অঘোষ মানে হচ্ছে না ভাই এটা ষড়যন্ত্রিতে কম্পন সৃষ্টি করা হচ্ছে না, সেটা মুখবিবরে প্রথম বাধা পাচ্ছে, এবং কম্পন হিসাবে ঘোষকে যদি আইডেন্টিফাই করা হয়, তাহলে এইটা আমরা অঘোষধ্বনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অঘোষধ্বনির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই হচ্ছে তার উদাহরণ, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় যগুলো আছে সেগুলো সমস্ত অঘোষধ্বনি রয়েছে। অর্থাৎ কি অঘোষধ্বনি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক যখন উচ্চারণ করছি তখন আমরা দেখছি না ষড়যন্ত্রীতে এসে কম্পন সৃষ্টি হচ্ছে না, চ যখন উচ্চারণ করছি না হচ্ছে না, আর ষড়যন্ত্র মুখবিবরে প্রথম বাধা পাচ্ছে। আর ঘোষ ধ্বনির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ষড়যন্ত্রীতে কম্পনের সৃষ্টি করছে যখন ঘ উচ্চারণ করছি, যখন ঝ উচ্চারণ করছি, ঢ উচ্চারণ করছি, ঢয় শূন্য র, ধ, ভ কম্পনের সৃষ্টি করা হচ্ছে, এইটাকে তখন ঘোষধ্বনি বলা হয়। এইগুলো হচ্ছে প্রকৃতি অনুসারে। খেয়াল করে দেখবে যে আমরা যখন র এবং ল উচ্চারণ করি, এই যে যখন র উচ্চারণ করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কম্পনের সৃষ্টি হচ্ছে, ষড়যন্ত্র একটা শ্বাসবায়ু এসে যেন একটা অনুরণন তুলছে কম্পনের মতন। তার জন্য কম্পিত স্বর কাকে বলা হয়, রকে। হ্যাঁ, রকে। এবং সেই কম্পন আবার বেশি মাত্রায় হয়ে গেলে কিন্তু একটু যাত্রার মতন হয়ে যাবে, এত রক্ত কেন এরকম হয়ে যাবে। বিসর্জন নাটকে রাজর্ষি উপন্যাসে যদি বলা যায় রবীন্দ্রনাথের, সেইখানে যখন হাসি আর তাতা এসছে তখন যে পাঠাবলি হয়ে রক্ত ভেসে যাচ্ছে, সেইটা দেখে দুজনে খুবই মুহ্যমান হয়ে গেছে এবং শোকে পাথর হয়ে গেছে। তখন হাসি বলছে এত রক্ত কেন বলছে, এটাকে যদি এত রক্ত কেন বলা হয় তাহলে আবার ওটা যাত্রার ফর্ম হয়ে যাবে। মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে র কম্পনের সৃষ্টি করে, আমরা দেখেছি উচ্চারণ করার সময়। আর লয়ের ক্ষেত্রে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তুমি যখন ল উচ্চারণ করছো, লালু যখন উচ্চারণ করছো, ল উচ্চারণ করছো, তখন আমরা দেখতে পাচ্ছি জিহ্বার দুপাশ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে যাচ্ছে, জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে, তার জন্য এটাকে পার্শ্বিক ধ্বনি বলা হচ্ছে। তাহলে কম্পিতর ক্ষেত্রে নেচারটা কি, প্রকৃতিটা কি, সেটা হচ্ছে কম্পনের সৃষ্টি করা, অনুরণন তোলা। আর পার্শ্বিকের ক্ষেত্রে কি, শ্বাসবায়ুর ক্ষেত্রে দুপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে লয়ের ক্ষেত্রে। তাহলে র হচ্ছে কম্পিত ধ্বনি আর ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আবার ডয় শূন্য র, ঢয় শূন্য র উচ্চারণ যদি করা হয়, যেমন ধরো আড়াল, এই উচ্চারণটা করা হয়। আমি বয় শূন্য রয়ের একটা উচ্চারণ করছি, ধরা যাক বলা যেতে পারে ঘর হলো। আমি যদি এটাকে ডিফারেন্ট উচ্চারণ করি অন্য একটা শব্দ দিয়ে, যখন বলছি তাড়ন, যখন বলছি তাড়না, তাড়ো, এই যে র, ডয় শূন্য র, হ্যাঁ, এটা হচ্ছে তাড়িত হচ্ছে। কি তাড়িত হচ্ছে, আমরা দেখছি শ্বাসবায়ু এসে ডয় শূন্য র, ঢয় শূন্য র যখন উচ্চারণ করছি আড়াল, তখন আমরা দেখছি জিহ্বাকে তাড়িত করছে। তার জন্য তাড়িত ধ্বনির মধ্যে ডয় শূন্য র, ঢয় শূন্য র
এটা আমরা পরে দেখেছি। অন্ত্যস্ত ধ্বনির ক্ষেত্রে অন্ত্যস্ত আমরা দেখতে পেয়েছি, অন্ত্যের জ আমরা দেখতে পেয়েছি। আমি অন্ত্যের জ, র, ল, ব, হ, সেই র, ল, হ কথা এবং বয়ের কথা বলা হয়ে গেছে। অন্ত্যের জয়ের কথা বলি, অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি মানে এটা হচ্ছে না স্বরধ্বনি, না ব্যঞ্জনধ্বনি তার অন্তঃস্থলে অবস্থান করছে বলে এটাকে অন্তস্থ ধ্বনি বলা হয়। কি বলা হয় অন্তস্থ ধ্বনি? যে এটা না স্বরধ্বনি এবং না ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ তার মধ্যস্থলে অবস্থান করছে, তাই এটাকে অন্তস্থ ধ্বনি বলা হয়। অনেকে বলে থাকেন যে ঊষ্মধ্বনি এবং স্পর্শধ্বনি মধ্যবর্তী যে উচ্চারণ, সেইটার ক্ষেত্রে আমরা অন্তস্থ ধ্বনিকে দেখতে পাই। ওকে, এই যে ব উচ্চারণটা, এই ব অন্তস্থ ব, সেই বয়ের উচ্চারণটাকে অর্ধস্বর বলা হয়। বয়ের উচ্চারণটাকে কি বলা হচ্ছে? অর্ধস্বর। মানে সে স্বরটা সম্পূর্ণ নয়, পুরো মাত্রায় নয়, বয়ের উচ্চারণের ক্ষেত্রে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, ঘৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট ধ্বনির ক্ষেত্রে আমরা যখন চ, ছ, জ, ঝ উচ্চারণ করছি, একটা ঘর্ষণের পার্ট দেখতে পাচ্ছি, তার জন্য এটাকে ঘৃষ্ট ধ্বনি বলা হয়। অর্থাৎ আমরা যেটাকে তালব্য ধ্বনির পার্ট হিসেবে বলি, চ, ছ, জ, ঝ, সেটাকে ঘৃষ্ট ধ্বনি হিসেবেও আইডেন্টিফাই করা হয়, আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ একটা ঘর্ষণের প্রক্রিয়া তার মধ্যে রয়েছে। তাহলে খুবই সোজা। ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে স্থান। স্থান মানে বাবা ওষ্ঠতে না কণ্ঠে, না তালুতে, না দাঁতে, কোথায় তোমার বাধা হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে বায়ু, সেই অনুসারে তার নামগুলো তৈরি করা হয়েছে। আর প্রকৃতি অনুসারে মানে কি? এই যে বায়ুটা যে বেরোচ্ছে, তার বাধার বিভিন্ন অংশ রয়েছে, কখনো বেশি, কখনো কম, কখনো তাড়না করা, কখনো দুপাশ দিয়ে বেরিয়ে যাওয়া। এই যে বায়ুর বিভিন্ন সময়ের তারতম্য হচ্ছে, তার ফলে তার ভঙ্গির চেঞ্জ হয়ে যাচ্ছে বায়ুর যাত্রাপথের, সেইটা অনুসারে প্রকৃতি অনুসারে ভাগ। এই ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ। ফলত এই চার্টটাকে খুব মন দিয়ে যদি দেখতে পারো, তাহলে দেখবে যে ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ কিচ্ছু না, খুব সহজে এটাকে বলা যেতে পারে। এবং এই ব্যঞ্জনধ্বনির সংজ্ঞার ক্ষেত্রে তোমরা এইভাবে বলতে পারো, যখন ফুসফুস থেকে বায়ু এসে ষড়যন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই কম্পন সৃষ্টি করে মুখ বিবরের মধ্য দিয়ে অথবা নাসিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বিভিন্ন ওপরের উচ্চারক এবং নিচের উচ্চারক স্থানে বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে ব্যঞ্জনধ্বনি বলে। ওপরের উচ্চারক মানে আমি বলে দিয়েছি আগে, দাঁতটা তালুর কথা বলে দিয়েছি। নিচের উচ্চারক মানে আমি বলেই দিয়েছি যে জিভ টিপ এইসবের কথা বলেছি। তাহলে কি বলছি? বাধাপ্রাপ্তটা কোথায় হয়? মুখবিবরের মধ্যে। ওপরের উচ্চারক তাহলে আলাদা করে ওষ্ঠ, তালু, হ্যান এগুলো বলতে হচ্ছে না। আর নিচের উচ্চারকের, ওপরের উচ্চারক এবং নিচের উচ্চারকের মধ্যে বাধাপ্রাপ্ত হয়, এটা বলেছি। এবং বলেছি কি, শ্বাসবায়ু নাসিকা বিবরের মধ্য দিয়ে অথবা মুখবিবরের মধ্য দিয়ে বিভিন্ন রকমভাবে যখন আমরা দেখি যে সময়ভেদে তারতম্য ঘটায়, সেই অনুসারে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। আবার ভালো করে যদি বলা যায়, সেটা হচ্ছে যখন ফুসফুস থেকে বায়ু নির্গত হয়ে বাকযন্ত্রের মধ্য দিয়ে মুখবিবর এবং নাসিকা বিবরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন ওপরের উচ্চারক এবং নিচের উচ্চারকে বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। এই ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণের দুটি ভাগ, একটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুসারে, আর একটা হচ্ছে স্থান অনুসারে। উচ্চারণ প্রকৃতি অনুসারে যদি বলা হয়, তাহলে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি পার্ট রয়েছে। আমি বলেছি অন্য অন্য বিজ্ঞানীরা, ভাষাবিজ্ঞানী বলো বা প্রাজ্ঞ মানুষই বলো, তারা অল্পপ্রাণ মহাপ্রাণকেও তার মধ্যে রেখেছে। এইটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখেছি যে তারিক ধ্বনি, অর্ধস্বর, কম্পিত, পার্শ্বিক ইত্যাদি, এগুলোও আমরা প্রকৃতি অনুসারে দেখতে পাই। স্থান অনুসারে মূলত আমরা দেখতে পেয়েছি যে কণ্ঠ, তালব্য, প্রতিবেষ্টিত, দন্তমূলীয়, দন্ত মূর্ধন্য,
দন্তধ্বনি, ওষ্ঠ, এইগুলো আমরা স্থান অনুসারে দেখতে পাই। আর যেগুলো এই স্থানগুলোর মধ্যে পড়ে না সেখানে আমরা অযোগ্বাহ বর্ণরূপে, যা স্বরক বর্ণও নয় ব্যঞ্জন বর্ণও নয়, যেমন বিসর্গ এবং অনিসর্গকে আইডেন্টিফাই করেছি। আর বলেছি স্বরধ্বনির অনুনাসিকতার দ্যোতক হচ্ছে এই যে চন্দ্রবিন্দুটা, সেটা হচ্ছে সানুনাসিক ধ্বনি হিসাবে আইডেন্টিফাই করেছি। অর্থাৎ তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে এই স্পর্শধ্বনির 5টি বর্গের কথা, সেই বর্গগুলোর নামের কথা উচ্চারণ করলেই এই 5টি বর্গের নাম প্রসঙ্গ তোমাদের কাছে চলে আসবে খুব সহজভাবে। তাহলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে অন্য জিনিসগুলো কী কী রয়েছে। যখন আমি এটাকে এই ধরো কী বলি বলো তো, জিহ্বামূলীয় বা তালব্য ধ্বনির কথা বলছি, সেই তালব্য ধ্বনির ক্ষেত্রেও আমি যখন তালব্য স্বয়ের উচ্চারণ করছি, আমি বলেছি যে আমরা যখন আকাশ বলি তখন জিভটাকে উল্টে তালুতে স্পর্শ করি, কিন্তু এটা তালব্য ধ্বনির পার্ট হিসাবে তালব্য স্বরটা দেখানো হচ্ছে না। তালব্য স্ব, মূর্ধন্য স্ব, দন্তের স্ব, হ, এটাগুলোকে শীষ ধ্বনি বলা হচ্ছে। সেখানে তালব্য স্বরের উচ্চারণটাকে উচ্চারণ স্থান অনুসারের থেকে আমরা বলছি যে নিঃশ্বাস বায়ুর পার্টটা খুব বেশি, তার জন্য এটাকে শীর্ষধারী বলা হচ্ছে। যখন নিঃশ্বাস বায়ুর পার্ট বেশি হয়ে থাকে তখন সেটাকে ডিফারেন্ট আইডিয়াতে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এই যে বর্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না দন্তেশ্বর, সেই দন্তেশ্বর আবার উচ্চারণ স্থান হচ্ছে দন্তমূলীয়, মানে দাঁতের শেকড়টা, যখন বাতাস উচ্চারণ করছি দন্তেশ্বর, দাঁতের শেকড়টাতে গিয়ে জীব গিয়ে লাগছে দন্তেশ্বর, এটা উচ্চারণ স্থান হচ্ছে দন্তমূল। কিন্তু এটা আমরা শ্বাসবায়ুর সাথে রিলেট করি বাতাস যখন উচ্চারণটা করি। হিসিং সাউন্ড তো হচ্ছে সেই কারণে তো শীষ ধ্বনি, পাশাপাশি এগুলো উষ্ম ধ্বনি হিসাবে আমরা আইডেন্টিফাই করে থাকি। কেননা সেই উষ্ম ধ্বনির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই তালব্য স, চ, মূর্ধন্য স, দন্তের স, কতক্ষণ নিঃশ্বাস বায়ুর প্রকৃতিটা কেমন হচ্ছে, উচ্চারণে কতটা কী সময় লাগছে, কী ধরনের হচ্ছে, সেই অনুসারে কিন্তু আমরা আইডেন্টিফাই করি। তখন ওই স্পর্শবর্ণের 25টা বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্তর মধ্যে এই জায়গাতে প্লেস করি না। হ্যাঁ, স্থান অনুসারে কোথায় বাধাপ্রাপ্ত পাচ্ছে সেটা বোঝায়, কিন্তু হয় তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার বায়ুটা, অর্থাৎ ফুসফুসের যে বায়ুটা, এটার প্রকৃতি অনুসারে এগুলোকে ডিফারেন্ট জায়গাতে প্লেস করা হয়। আজকে তাহলে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীকরণটা তোমাদের হয়ে গেল। আবার নেক্সট ডে ভালো থেকো তোমরা সবাই অবশ্যই।